এই কাহিনীর সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সাথে এর মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। ব্যবহৃত অপ্রাকৃত এবং অলৌকিক ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। আজ আপনারা শুনবেন দেবশ্রী ভট্টাচার্যের লেখা একটা হাড় হিম করা গ্রাম বাংলার ভূতের গল্প, বিয়ের রাতের বিভীষিকা প্রথম পর্ব। আর পরের এপিসোডেই আসছে এই গল্পের দ্বিতীয় পর্ব। তাহলে দেরি না করে শুরু করছি আজকের গল্প, দেবশ্রী ভট্টাচার্যের লেখা বিয়ের রাতের বিভীষিকা প্রথম পর্ব। বিশাল বড় গিফটটা বিয়েবাড়িতে ঢোকামাত্র যেন একটা গণ্ডগোল বাঁধিয়ে দিল। তেমন কিছু ভারী না হলেও লম্বায় চওড়ায় এতটাই জায়গা নেয়, এদিকে যেতে গেলে ওকে ধাক্কা দেয়, তো ওদিকে যেতে গেলে তাকে গোত্তা মারে। কোনো রকমে গিফটটা প্রায় ৪ জনের কাঁধে চেপে যখন রিসেপশনের সাজানো প্ল্যাটফর্মে পৌঁছেছে, ততক্ষণে বিয়েবাড়ির আমন্ত্রিত লোকজনের অর্ধেক তিতিবিরক্তি হয়ে উঠেছে। কিন্তু উপহারটা কে পাঠিয়েছে তার কোনো নাম ঠিকানা নেই। উপহারটা এসেছে অবশ্য কবিতার নামে, মানে আজকের কনে। ময়ূর আর কবিতার বিয়ে আজকে, নিজেদের বাড়ির সামনের লম্বা মাঠেই রিসেপশন, বাড়িতেই সব আয়োজন বিয়ের। কে পাঠালো এত বড় গিফটটা? তোমার কোনো বিশেষ বন্ধু নাকি? কবিতার কানে কানে বলল ময়ূক। কবিতা নিজের কানটা সরিয়ে লজ্জায় লাল হয়ে বলল, ধ্যাত, খালি আশেপাশে কথা। আরে, এত বড় গিফটটা কে দিয়েছে সেটা তো দেখতে হবে। যে ৪ জন ভদ্রলোক উপহারটা নিয়ে এসেছেন তারাও রীতিমতো ব্যতিব্যস্ত হয়ে উঠেছিলেন। এতক্ষণে উপহারটা যথাস্থানে স্থানান্তরিত করতে পেরে যেন নিশ্চিন্ত হতে পেরেছেন। আপনারা প্লিজ না খেয়ে কিন্তু যাবেন না, হ্যাঁ? না, 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 আমার হোটেল স্পেশাল অর্ডার ছিল কি আর ঠিক সময় পৌঁছে দেওয়ার। এটা যে ঠিক মতো পৌঁছে দিতে পেরেছি সেটাই অনেক। অনেক শুভেচ্ছা, ভালো থাকবেন। ৪ জন ভদ্রলোকই একসাথে আপত্তি করে উঠলেন। আচ্ছা, ধন্যবাদ। একে একে আরও অনেক আমন্ত্রিতরা এলেন। তাদের হাতে নানান রকম রং-বেরঙের কাগজে মোড়া গিফট প্যাক। কিছু প্যাকেটে তো হাত দিলেই বোঝা যায় তার ভেতরে কি আছে। আবার কিছু প্যাকেট না বোঝা গেলেও খুব একটা অসুবিধা হয় না, ও পরে একসময় খুলে দেখে নিলেই চলবে। কিন্তু ময়ূকের বারবার চোখ চলে যাচ্ছে ওই বিশাল লম্বা চওড়া প্যাকেটটার দিকে। আর শুধু ময়ূক কেন, রিসেপশনের আমন্ত্রিত অন্যান্য লোকজনদেরও চোখে বারবার চলে যাচ্ছে ওই মস্ত মোড়কে মোড়া প্যাকেটটার দিকে। একসময় ময়ূক আর থাকতে পারল না, দড়াক করে বউয়ের স্টেজ থেকে নেমে এসে বলল, এই, প্লিজ আপনারা কিছু মনে করবেন না। হ্যাঁ, এই গিফটটা আমাকে একটু দেখতেই হবে। আমি কিছুতেই আর নিজেকে সামলাতে পারছি না। কবিতা, ডোন্ট মাইন্ড, হ্যাঁ? আমি একটু তোমার বয়ফ্রেন্ডের দেওয়া গিফটটা খুলছি। কবিতা হাসতে হাসতে বলল, ইস, কি বাচ্চাদের মতো কাণ্ড শুরু করেছে সত্যি। "হুম।" কিন্তু সত্যি এই বিশাল সাইজের গিফটটা এতক্ষণ ধরে সবার নজর এমন ধরে রেখেছে যে ময়ূকের মতো কেউ মুখ ফুটে না বললেও সবাই আসলে দেখতে চায় ওই পেল্লায় বাক্সে কি রয়েছে। ডোন্ট মাইন্ড, আমি কিন্তু খুলছি, হ্যাঁ? এই, তোমরা কেউ এসো না প্লিজ। এত বড় জিনিসটা আমি একা ম্যানেজ করতে পারব না। ময়ূক আবার চিৎকার করে বলে নিজেই এগিয়ে গেল সদ্য আসা গিফটটার দিকে। এদিক ওদিক থেকে আরও কয়েকজন এগিয়ে এলো। সকলে মিলে কয়েক সেকেন্ডের মধ্যে গিফটটার ওপরের ছাল চামড়া সরিয়ে বিরাট বাক্সের ভেতর থেকে আসল বস্তুটাকে বার করে আন। একটা বিশাল ছবি, একেবারে ওয়াল টু ওয়াল, সুন্দর একটা পাহাড়ের ল্যান্ডস্কেপের ছবি। বরফ আর বরফ, একেবারে সাদা, গাঢ় নীল আকাশ, আর নিচে বরফ। দেখলেই
যেন মনটা কেমন উদাস হয়ে যায়। এখানে যদি একখানা ঘর বানিয়ে থাকা যেত। আরে বাস! দারুণ তো! এটা তো আমি বেডরুমের দেওয়ালে লাগাবে। একদম খাটের পেছনের দেওয়ালটায় দারুণ মানাবে এটা। এই প্লিজ হেল্প করো না কেউ একটা। ময়ূক বরাবরই এরকম ছটপটে। কিছু একটা মাথায় ঢুকলেই হলো। ছবিটা একেবারে মাথায় করে নিয়ে ছুটে বেড়াতে লাগলো সে। এক্ষুনি ওটা শোয়ার ঘরের দেওয়ালে টাঙাতে হবে। কবিতা ওর কাণ্ড দেখে খিলখিল করে হেসে উঠল। কিন্তু হঠাৎ কেমন যেন মুখটা গম্ভীর হয়ে উঠল কবিতার। বড্ড শীত করছে। এখন গরমকাল। মাঝে মাঝে একটা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তবুও কলকাতার গরম কি আর তাতে কমে? গরমে খোলা জায়গায় ফুরফুরে হাওয়ায় সবাই মিলে আনন্দ করবে বলেই তো এই মাঠে রিসেপশনের আয়োজন করেছিল ময়ূক। কবিতাও রাজি ছিল। এতক্ষণ তো সব ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ যে কি হলো! বড্ড শীত করছে কবিতার। ওর কি জ্বর আসছে? তাই বা কি করে হয়? কোনো কারণ ছাড়া এমন হঠাৎ করে জ্বর কি করে আসতে পারে? ইস, সত্যি যদি জ্বর আসে খুব বাজে ব্যাপার হবে। আর একটু পরেই ফুলশয্যা। ময়ূক কি ভাববে? একটা নতুন জীবন শুরুর আগেই এ কি অলক্ষণে কাণ্ড! নিজের ওপরেই ভীষণ রাগ হচ্ছে কবিতার। ময়ূকের এদিকে কোনো হুঁশই নেই। সে ওই বিশাল ছবিটা প্রায় মাথায় তুলে মাঠের এদিকে ওদিকে ছুটে বেড়াচ্ছে। এদিকে কবিতার মনে হচ্ছে সে যেন ঠান্ডায় জমে যাচ্ছে। হাত পা অবশ হয়ে যাচ্ছে। দাঁড়াতে পারছে না। কোনো মতে প্রায় নিজেকে ঠেলতে ঠেলতে কবিতা বসে পড়ল একেবারে ময়ূর সিংহাসনের মতো সাজানো চেয়ারটায়। ওদিকে ময়ূক বোধহয় একজন দুজনকে পেয়েছে যারা ছবিটা টাঙাতে সাহায্য করবে। ওদিকে বেডরুম সাজানোর কাজ প্রায় শেষের পথে। তার মধ্যেই ময়ূক প্রায় হাড়েরেড়ে করে ছবি নিয়ে হাজির হল। কবিতা ওই সিংহাসনের মতো চেয়ারটায় বসে রীতিমতো ঠকঠক করে কাঁপছিল। ময়ূক চলে যেতেই মনে হল সেই হাড় কাঁপানো ঠান্ডাটা আর নেই। একটু একটু করে সব স্বাভাবিক হয়ে যাচ্ছে। কবিতা একটা শান্তির শ্বাস ফেলল। যাক, তাহলে জ্বর টর কিছু নয়। এমনই হয়তো সাময়িক কিছু একটা হচ্ছিল। এখন আবার সব ঠিক আছে আগের মতো। কি হলো বৌদি? সব ঠিক আছে তো? ময়ূকের ছোট ভাই হরিত সকাল থেকেই বৌদির একটু এক্সট্রা কেয়ার রাখছিল। সে প্রায় লাফাতে লাফাতে এসে হাজির। কবিতা তাড়াতাড়ি নিজেকে একটু সামলে নিয়ে ঠিক হয়ে বসল। হরিত এরকম করে বলল কেন? তাহলে কি ওকে দেখে কিছু বোঝা যাচ্ছে? কবিতা তাড়াতাড়ি একটু চুল টুল ঠিক করে নিয়ে বলল, না, না, আমি একদম ঠিক আছি। একদম ফাইন। গুড। তাহলে এখানে একা একা বসে কি করবে? চলো না তোমাদের ঘরে যাই। দাদা তো ওখানে ছবিটা টাঙাচ্ছে। চলো না বৌদি, দারুণ মজা হবে। আর কি পাঠালো বলো তো এত সুন্দর গিফটটা? বুঝতে পারছি না। কে জানে? অনেককেই তো ফোনে ইনভাইট করা হয়েছিল। তাদেরই কেউ হবে হয়তো। নিশ্চয়ই আজকালের মধ্যে ফোন করবে। তখন এমন ঠান্ডা লাগছিল যে কবিতা আর ওই ব্যাপারে কিছু ভাবতে পারেন। এখন হরিত কথাটা বলতে চিন্তাটা আবার ফিরে এলো তার। সত্যি তো, এরকম গিফট কে দিল? প্রায় ১ বছর পর কবিতা নিজের জীবনটাকে আবার নতুন করে শুরু করতে চলেছে। একটা বছর আগে হঠাৎই জীবনটা যেন থমকে গিয়েছিল। কলেজে পড়ার সময় আলাপ হয়েছিল বিনোদের সঙ্গে।
3-4 বছর চুটিয়ে প্রেম করেছিল ওরা। তারপর বিনোদ চলে গেল আর্মিতে। বিয়েও হয়েছিল ওদের, কিন্তু বিয়ের 1 মাসের মধ্যে বিনোদ হঠাৎ নিখোঁজ হয়ে গেছিল। 10-12 দিন বাদে তার শরীরটা পাওয়া গিয়েছিল একটা গ্লেসিয়ারের পাশে। ঠান্ডায় জমে শরীরটা ছোট হয়ে গিয়েছিল। তারপর 1 বছর ধরে কবিতার মনে শুধু ঝড় বয়ে চলেছে। একবার মনে হচ্ছে বিনোদের স্মৃতি নিয়েই বেঁচে থাকা উচিত, আবার কখনো সামনের অন্য একটা অজানা ভবিষ্যৎ হাতছানি দিয়ে ডেকেছে। এই দুইয়ের মাঝে দোল খেতে খেতে একদিন আলাপ হলো এই ময়ূকের সাথে। নিশ্চিন্ত জীবন। কবিতা আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করল। বিনোদের বাড়ির সাথে তার আর কোনো যোগাযোগ নেই। বিনোদের 2-4 জন বন্ধুর সাথে আলাপ হয়েছিল, কিন্তু তাদের সাথেও কোনো যোগাযোগ নেই আর। কবিতার নিজের যে 2-4 জন বন্ধু ছিল তারা তো এসেছে বিয়েতে, আত্মীয় স্বজনরাও সকলে উপস্থিত। তাহলে এই উপহারটা পাঠালো কে? কেমন যেন মনে হচ্ছে এটা বিনোদের দিক থেকেই পাঠিয়েছে কেউ। ওর কোনো বন্ধু হয়তো। ওরকম খোলা আকাশ আর সাদা বরফের মধ্যেই তো একদিন পাওয়া গিয়েছিল বিনোদকে। আজকের দিনে এই ছবিটা পাঠিয়ে কেউ কি তবে কিছু মনে করাতে চাইছে? বিয়ে বাড়ি সারা হতে হতে বেশ রাত হয়ে গেল। আত্মীয় স্বজন বন্ধু বান্ধবেরা বর বউকে নিয়ে এসেছে বাড়িতে, তবে তাদের চেয়ে তাদের ঘরের দিকেই সকলের নজর বেশি। বলা ভালো ঘরের সেই পেইন্টিংটার দিকে। কি হলো বৌদি, যাবে নাকি? হ্যাঁ, চলো। বেডরুমে ততক্ষণে হুলুস্থুল পড়ে গেছে। কি অসাধারণ, তাই না? এটা নির্ঘাত সুইজারল্যান্ডের ছবি। আরে আরে, এটা হচ্ছে কিলিমাঞ্জারোর একদম টপ ভিউ। আরে দোষ, ওসব না, এটা আমাদের কাশ্মীর। বরফগুলোর মধ্যে একটা ভারত ভারত ব্যাপার আছে, কিন্তু গুলমার্গ নয়তো সোনমার্গ হবে। ময়ূকের বন্ধুদের মধ্যে বেশ একটা তর্কাতর্কি চলছে। কবিতা ঘরে ঢুকেই দেখল বিছানার পিছনে মাথার দিকে দেওয়াল জোড়া ছবিটা। নীল আকাশ আর তার তলায় সাদা বরফ। অদ্ভুত ব্যাপার, আবার যেন মনে হচ্ছে সেই কনকনে ঠান্ডা হাওয়াটা কোথা দিয়ে ঢুকে পড়েছে ঘরের মধ্যে। বেডরুমের পাশেই বারান্দা। বারান্দার দিকের দরজাটা খোলা। ওদিক থেকেই বোধহয় কনকনে ঠান্ডা হাওয়াটা আসছে। কবিতা প্রায় কাঁপতে কাঁপতে বলল, সিয়াচেন। কবিতার গলাটা এমন অদ্ভুত শোনালো যে সবাই চমকে উঠল। ময়ূকের বন্ধুরা হৈ হৈ করে উঠল। আরে কি হলো তোমার? অনেক চেষ্টা করেছিল কবিতা, দাঁতে দাঁত চেপে সহ্য করেছিল অনেকক্ষণ, কিন্তু আর নিজেকে সামলাতে পারছে না। কোনো মতে ময়ূককে ধাক্কা দিয়ে জাগালো। ময়ূক ওর অবস্থা দেখে রীতিমতো অবাক। কবিতা যেন ক্রমশ কুঁকড়ে যাচ্ছে। বড্ড শীত করছে, বড্ড শীত করছে। ময়ূক তাড়াতাড়ি এসি রিমোটটা খুঁজল। কবিতা সেটা আগেই অফ করে দিয়েছে। ময়ূক নিজের কপালে হাত দিয়ে দেখল বেশ বিন্দু বিন্দু ঘাম জমে গেছে। এসি চলছিল বলে বারান্দার দিকের দরজাটাও বন্ধ। তাহলে কবিতার এত ঠান্ডা লাগছে কি করে? এই ঘরটা সবেমাত্র সাজানো হয়েছে। একটা ওয়ার্ড্রব আছে বটে, কিন্তু সেখানে সেরকম কিছু নেই। আর তাছাড়াও গরমকাল বলে লেপ কম্বলের ব্যবস্থাও হাতের কাছে নেই। এরকম পরিস্থিতিতে ময়ূক ভীষণ দিশেহারা হয়ে পড়ল।
কি করব? হঠাৎ শীত করছে কেন? জ্বর আসছে নাকি? দেখি। ছবিটা সরাও। কি? ওই ছবিটা সরাও। কবিতা ঠক ঠক করে কাঁপছে, বেশি কথাও বলতে পারছে না, শুধু বারবার ছবিটার দিকে হাত দেখাচ্ছে আর বলছে। ছবিটা সরিয়ে দাও। ময়ূক হাঁ করে তাকিয়ে রইল ছবিটার দিকে। ছবিটা আবার কি দোষ করল? কবিতা যেন আর কথাই বলতে পারছে না, শুধু হাত দিয়ে ছবিটা দেখাচ্ছে আর বিড়বিড় করে কি যেন বলছে। শুধু ঠোঁট দুটো কাঁপছে, কিছু শোনা যাচ্ছে না। ময়ূক খানিকক্ষণ দিশেহারার মতো এদিক ওদিক করে দরজার দিকে তাকালো। এক্ষুনি কবিতাকে এই ঘর থেকে বার করে নিয়ে যেতে হবে, এছাড়া আর কোনো রাস্তা মাথায় এলো না ময়ূকে। চলো কোনো মতে কবিতাকে বাঁজা কোলা করে তুলে ময়ূক বাইরে নিয়ে এলো। এই তো মনে হচ্ছে কবিতা একটু একটু করে ঠিক হচ্ছে, মুখের ফ্যাকাশে ভাবটা চলে যাচ্ছে আস্তে আস্তে, নিঃশ্বাসও ঠিক মতো পড়ছে। তবে একটা শূন্য দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে বেডরুমের দিকে। ফুলশয্যার দিন স্বামী স্ত্রীর বাইরে আসাটা ঠিক নয়, তাই না? আরে এই বাড়িতে কোনো বুড়ি পিসিমা নেই, আর দজ্জাল শাশুড়িও নেই। আমার মা এইসব ব্যাপারে খুব লিবারাল। তোমাকে ওসব নিয়ে ভাবতে হবে না। এখন তোমার ঠিক কি হয়েছে একটু বলবে আমাকে? কবিতা এবার আস্তে আস্তে উঠে বসল। আমি যা বলবো তুমি বিশ্বাস করবে? অফকোর্স, কেন করব না? ওই ছবিটা দেখলেই না আমার শীত করছে, প্রচন্ড শীত করছে। কিছুতেই নিজেকে সামলাতে পারছি না। ময়ূক একটু চুপ করে রইল। ব্যাপারটা সে নিজেও খেয়াল করেছে। আমিও ব্যাপারটা দেখেছি। আচ্ছা ঠিক আছে, চিন্তা করো না। সকালেই ওটা খুলে স্টোর রুমে রেখে দেব। কবিতা খানিকটা নিশ্চিন্ত হল। ময়ূখের এই ব্যাপারগুলো ভীষণ ভালো লাগে কবিতার। একবারের জন্যও কোনো প্রশ্ন করল না। তবে ময়ূক প্রশ্ন না করলেও প্রশ্ন করার তো আর লোকের অভাব নেই। সকাল হতে না হতেই ময়ূক গম্ভীর মুখে ছবিটা খোলার তোড়জোড় করতেই হরিৎ তাকে একেবারে প্রশ্নে প্রশ্নে চেরবার করে তুলল। কিরে দাদা, কি হলো? এত লাফাতে লাফাতে ছবিটা লাগালি, আবার আজই খুলে ফেলছিস? কি ব্যাপার বলতো? আরে না, না, কিছু না। তখন বুঝিনি। এখন ছবিটা এইটুকু ঘরে কেমন যেন জবরজং লাগছে। ধুর, তুই যে কি বলিস না, কি দারুণ ছিল ছবিটা। ঘন্টার মাথা ভালো। দেখলেই কেমন শীত শীত করছে। কবিতা সকাল থেকে আর নিজের ঘরে ঢোকেন, বাইরের সোফা থেকেই বলল। হ্যাঁ হরিত, ওই ছবিটা না ঠিক ভালো লাগছে না। তার চেয়ে ফাঁকা দেওয়ালটা অনেক সুদিং। ওটা বরং স্টোর রুমেই থাক। ইস, এত ভালো ছবিটা স্টোর রুমে বসে বসে ধুলো খাবে? হরিৎ মুখ কোমড়া করে কবিতা আর ময়ূকের বাসি ফুলশয্যার বিছানাতেই বসে পড়ল। এক কাজ কর না দাদা, ছবিটা যখন তোর ঘরে লাগাবি না, তাহলে ওটা আমার ঘরের দেওয়ালে লাগিয়ে দি। উফ, যা গরম পড়েছে, তাতে যদি এই ছবিটা দেখে একটু শীত লাগে, মন্দ কি? ময়ূক তাকালো কবিতার দিকে। কবিতা আলতো করে ঘাড় নাড়লে। সত্যি তো, হরিৎ তো ঠিক কথাই বলেছে। এটা তো মানতেই হবে, ছবিটা খুব সুন্দর। এত সুন্দর ছবিটা যদি স্টোর রুমেই পড়ে থাকে, তবে কারই বা ভালো লাগে? তার চেয়ে ওটা থাক না হরিতের ঘরে, তাতে তো আর কোনো অসুবিধা নেই। কবিতা ওই ঘরের ধার কাছেও যাবে না। তিন চার দিন কেটে গেছে। আস্তে আস্তে সব স্বাভাবিক হচ্ছে। নতুন জীবনে বেশ একটু একটু করে মানিয়ে নিচ্ছে কবিতা। আজ একটা বিশেষ কাজে ময়ূক দিল্লি গেছে। কবিতা আজ সারাদিন কাটিয়ে দিল নিজের ঘর সাজাতে। ময়ূক থাকলে কোনো কাজ হয় না, ঘর সাজানোর নামে শুধু হম্বিতম্বি করে। এটা এখানে না, ওটা ওখানে রাখ, ধুস, এটা এখানে একেবারে মানাচ্ছে না।
কাজের নামে অষ্টরম্বা শুধু খাটে বসে অর্ডার করে যায়। আজ ফাঁকা ঘরে নিজের মতো করে গুছিয়ে নিচ্ছে কবিতা। সারাটা দিন কেটে গেল। সন্ধ্যার দিকে বারান্দায় এক কাপ কফি হাতে নিজের ঘরটার দিকে তাকিয়ে নিজেই অবাক হয়ে গেল কবিতা। বাহ, বেশ সুন্দর ঘর সাজাতে পারে সে। দুদিন আগেও ময়ূক ফেড আপ হয়ে ওর এক বন্ধুকে ডাকার কথা বলছিল। আজ রাতের দিকে একবার ভিডিও কল করে দেখাবে কবিতা। এর চেয়ে ভালো আর কেউ পারবে নাকি ঘর সাজাতে। সন্ধ্যা নেমেছে, ময়ূকের বাবা নেই। মা এই সন্ধ্যার দিকে বাইরে যান। সামনের মাঠে সমবয়সী বন্ধুদের সাথে একটা বেশ সন্ধ্যা আড্ডা চলে কয়েক ঘন্টা। হরিত কলেজ থেকে ফিরে এসেছে বোধহয়, যেন গেট খোলার শব্দ কানে এসেছিল একবার। কফিতে আরেকবার চুমুক দিল কবিতা। আর ঠিক তখনই মনে হল একটা ঠান্ডা কনকনে হাওয়া কোথা থেকে যেন এসে ঝাপটা মেরে গেল কবিতার চোখে মুখে। মাথা থেকে পা শিরশির করে উঠল। দরজায় একটা হালকা নক করার আওয়াজ। দরজা তো বন্ধ নেই, শুধু ভেজানো আছে। বোধহয় হরিত এসেছে। কবিতা উঠে দাঁড়াতে গেল, হঠাৎ মনে হল যেন ওর পা দুটো অবশ হয়ে গেছে। দরজাটা খুলে গেল। হরিত দাঁড়িয়ে আছে দরজার ফ্রেম জুড়ে, কিন্তু কেমন যেন ওকে অদ্ভুত লাগছে। মাথাটা নিচু করে যেন প্রায় বুক অবধি লাগিয়ে আছে। দরজাটা এক হাত দিয়ে এমন করে ধরে আছে যেন ছাড়লেই সপাটে আছাড় খাবে। কবিতা ভয় পেয়ে গেল। কি হলো হরিত? তোমাকে এরকম লাগছে কেন? শরীর খারাপ লাগছে নাকি? কবিতার আবার শীত করতে শুরু করেছে। কিন্তু এখানে তো আর ছবিটা নেই, তাহলে অত শীত করছে কেন? আর হরিতকেই বা এরকম লাগছে কেন? আরও একবার জিজ্ঞাসা করল কবিতা। কি হয়েছে হরিত? শরীর টরীর খারাপ লাগছে নাকি তোমার? হরিত মুখে কিছু বলল না, শুধু ঘাড় নেড়ে না বলল। ঘাড় নাড়ানোটাও কেমন যেন অদ্ভুত, যেন স্প্রিংয়ের দম দেওয়া পুতুল ঘাড় নাড়ছে। কি হলো আজ হরিতের? নেশা টেশা করেছে নাকি? কবিতা অবাক হয়ে তাকিয়ে রইল হরিতের দিকে। ঘরে একটা হালকা আলো জ্বলছিল। হঠাৎ মনে হল আলোটা কাঁপতে শুরু করেছে। কবিতা আবার দাঁড়াতে চেষ্টা করল, কিন্তু পা দুটো যেন একদম ঠান্ডা হয়ে জমে গেছে। একটা যেন ঘোরের মধ্যে বলল হরিত। চমকে উঠল কবিতা। এরকম ভাবে তো অন্য কেউ কথা বলতো অনেক বছর আগে। কে? কে তুমি? চিৎকার করে উঠল কবিতা। কি ভয়ঙ্কর শীত করছে কবিতার। হাত পা ঠকঠক করে কাঁপছে। ঠিক করে আওয়াজও বেরোচ্ছে না গলা দিয়ে। শীত করছে? আমারও না কত শীত করছে কবু। কি ভীষণ হাওয়া এখানে, আর পাচ্ছি না। জমে যাচ্ছি, জমে বরফ হয়ে যাচ্ছি। হরিৎ যেন রীতিমতো কোঁকড়ে যেতে লাগল। আর তারপর মনে হল ঘরের ভেতর একটা ঝড় শুরু হলো। শনশন করে হাওয়া চলছে, ছিটকে পড়ছে আসবাবপত্র। কবিতা সারাদিন ধরে যে ঘরটা এত যত্ন করে গুছিয়েছিল সেটা একেবারে লণ্ডভণ্ড হয়ে গেল। এমনকি বিছানার চাদর গদি সব কিছু উল্টে পাল্টে একেবারে তছনছ। কবিতার চিৎকার করতে ইচ্ছে করছে, কিন্তু কিছুতেই চেঁচাতে পারল না। মনে হচ্ছে
যেন গলা ধরে আসছে তার। বড্ড ঠান্ডা এখানে গো। এখান থেকে নিয়ে যাও আমাকে, প্লিজ নিয়ে যাও। হরিৎ যত ঠান্ডায় কাঁপতে কাঁপতে কুঁকড়ে যাচ্ছে, কবিতাও যেন তত ঠান্ডায় জমে যাচ্ছে। মনে হচ্ছে যেন ক্ষণ নয়, একটা খোলা পাহাড়, ওপরে আকাশ আর নিচে সাদা বরফ, শুধু বরফ আর বরফ। কবিতা? কবিতা? কি কি হয়েছে তোমার? কি গো? আস্তে আস্তে চোখ খুলল কবিতা। সারা ঘরটা একেবারে নোংরা যাতা হয়ে আছে। দেওয়ালে টাঙানো ছবি উল্টে আছে। ফুলদানির ফুল টেবিলের ওপর মুখ থুবড়ে পড়ে আছে। লাফিং বুদ্ধ মাটিতে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। ময়ূক কবিতাকে ডাকছে। ফ্যাল করে চেয়ে রইল কবিতা ময়ূকের মুখের দিকে। কিছুই যেন সে মনে করতে পারছে না। ঘরটা গুছিয়ে সে কফি খাচ্ছিল। বারান্দায় বসে। তারপর হঠাৎ কি যেন হয়ে গেল। কবিতা ফ্যাল করে একবার ঘরের দিকে তাকায়, একবার ময়ূকের মুখের দিকে তাকায়। এটা কি হলো কবিতা? তুমি যে বললে ঘর গোছাবে, এটা কি কাণ্ড করেছো? যাও বা ঘরটা গোছানো ছিল সেটারও 12টা বাজিয়ে দিলে তো। বুঝেছি। কিছু বোধহয় ঠিক মন মতো হয়নি, তাই রেগে গিয়ে সবটা গুবলেট পাকিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছো। কতক্ষণ ধরে ডাকছি তাও কোনো তাপ নেই তো। আমি আমি করিনি, বিশ্বাস করো। আমি খুব সুন্দর করে গুছিয়েছিলাম। তারপর সুন্দর করে? এটা সুন্দর করে? এই প্লিজ এরকম বলো না। আমি এর চেয়ে অনেক সুন্দর করে সাজিয়েছিলাম। ও বুঝেছি, তার মানে তুমি ঘুমিয়ে পড়েছো, তারপর স্বপ্ন দেখেছো, আর সেই স্বপ্নে বসে বসে ইচ্ছে মতো ঘর সাজিয়েছো। কবিতা এখন কি করে বোঝায় সে সত্যি খুব সুন্দর করে সাজিয়েছিল ঘরটাকে, কিন্তু হরিতে সে পুরো বিগড়ে দিয়ে গেছে সবকিছু। হরিই তো, নাকি ওটা অন্য কেউ ছিল? বিনোদ ছাড়া তো কেউ ওকে কবু বা কবুতর বলে ডাকতো না। আর এই কথা তো হরিতের জানার কথা নয়। বিনোদের কথা কিছু কিছু সে অবশ্য বলেছিল ময়ূককে, কিন্তু এত বিস্তারিতভাবে তো কোনোদিন বলেনি। ময়ূকের থেকে হরির যদি কিছু জেনেও থাকে, তাহলে তো এসব কথা কিছু জানার কথা নয়। ওই কি ভাবছো? কবিতাকে ধাক্কা দিয়ে জিজ্ঞাসা করল ময়ূক। না, কিছু না। তুমি বাইরে হলে গিয়ে বসো, আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি। তুমি একা কেন? চলো, আমিও হেল্প করছি। আমি পারবো। যাও না তুমি হলে, আমি ঠিক পারবো। কবিতা এক প্রকার প্রায় ধাক্কা মেরে বের করে দিল ময়ূককে। একটু সময় নিজের সাথে কথা বলা দরকার। একবার ভেবেও ছিল হরিতের ব্যাপারটা ময়ূককে বলে দেবে, কিন্তু সেটা বোধহয় ঠিক হবে না। আগে সে নিজেই হরিতের সঙ্গে কথা বলবে। এইসব 7-5 ভাবতে ভাবতেই ঘরটা আরও একবার গোছাতে শুরু করলো কবিতা। ঘরটা আবার সুন্দর করে সেজে উঠল, কিন্তু ঠিক আগের মতো হলো না। সবকিছুতে কেমন যেন একটা দায় সারা ভাব, কেমন যেন একটা মন খারাপের ছোঁয়া।